জ্বালানির কোনো ঘাটতি নাই, জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আর শেষমেশ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা প্রফেসর ইউনূসকে ফাঁসাতে অভাবনীয় চেষ্টা, নেপথ্যে আছে বিএনপি। মানুষ তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাঙালি জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছরের একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? এটা ফাইজলামি। 18 বছরের বাচ্চা, প্রত্যেকের ঘরে 18 বছরের বাচ্চা আছে, তার ছেলে আর মেয়ে, তাদেরকে আমরা কলেজে নিয়ে যাই, কলেজের থেকে নিয়ে আসি। সে কি জানে কার নাম কি, কারে ভোট দিলে? তেল পাচ্ছেন না? কই পাচ্ছি ভাই, দেখেন আপনি দেখতেছেন না? তেল পাইলে ভাই এখানে দাঁড়ায় থাকি, আপনার সাথে দাঁড়াই থাকি ভাই রোদ্রে। যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। আমাদের বার্তা সুস্পষ্ট। আমিরে জামায়াতের দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থ কাজ করে, সহযোগিতা দেব। সুপ্রিয় দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের সংবাদটা খুব আকর্ষণীয় হতে চলেছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছে আপনাদেরকে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে বুঝতে পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। জ্বালানির কোনো ঘাটতি নাই, জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি না। বিগত শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মূল ঘটনাটা কি? পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, বিদেশি শক্তির ব্যাপার স্যাপার ছিল কিনা, অভ্যন্তরীণ কোন শক্তিগুলো কাজ করেছে, এসব বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে চলেছে, আমরা দেখছি। এরই মাঝে তারা 8 কিস্তি তারা প্রকাশ করে ফেলেছে। এই 8 কিস্তিতে নানাভাবে নানা পক্ষকে দায়ী করার চেষ্টা করেছে। কখনো তারা বলছে যে শেখ হাসিনাকে কেন্দ্র করে চট্টগ্রাম অঞ্চলের একটা বলয় তৈরি হয়েছিল, সেই বলয়ই তার মানে সর্বশেষ পতনটা নিশ্চিত করেছে। আবার কখনো বলছে যে সালমান এফ রহমান, শেখ রেহানা, তাদেরকে কাজে লাগানো হয়েছে শেষ মুহূর্তে। কখনো মানে বিভিন্ন বাহিনীর সদস্যদের, অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্যদের অভিযোগ করা হচ্ছে। কখনো মানে সেনাবাহিনীকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে যে ওই সময় একটা গোপন সেনা বিদ্রোহ তৈরি হয়েছিল। এরকম নানা বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। 8 নম্বর কিস্তিতে এসে তারা একটা ভয়াবহ অভিযোগ করছে। সেই ভয়াবহ অভিযোগটা এবারই যে নতুন মানে তাদের মানে বিষয়বস্তু, তুলে আনার বিষয়বস্তু হয়তো আলাদা, কিন্তু পুরো বিষয়টা সেটা হচ্ছে যে মার্কিনী প্রভাব নিয়ে আমরা দেখেছি গত 20-21 মাস ধরে কিন্তু আলোচনা চলছে, এবং এই আন্দোলনের পক্ষে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তারাও মার্কিন ডিপ স্টেটের কথা বলছেন। যেমন ফরহাদ মাজার স্পষ্টভাবে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নিয়ে কথা বলেছেন এবং তিনি স্বীকারই করে নিয়েছেন যে এই শেখ হাসিনা সরকার পতনের পেছনে
পেছনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল। এবং প্রফেসর ইউনূসের বাইডেন প্রশাসনের সঙ্গে অর্থাৎ বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের সঙ্গে বন্ধুত্ব, বহুদিন এর পেছনে মেকানিজমে অংশগ্রহণ করা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের তার সঙ্গে যোগ দিয়ে আন্তর্জাতিকভাবে এই ব্যাপারটা নিশ্চিত করা, এরকম আলোচনা অনেকদিন থেকেই আমরা শুনছিলাম। এবার নর্থ ইস্ট নিউজ বলছে যে শেখ হাসিনা তার সরকারকে ফেলে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ঢাকায় মার্কিন দূতাবাসে, তৎকালীন যে জো বাইডেনের সরকার ছিল সেই সময়ে মার্কিন দূতাবাসে এই মিটিং হয়েছে এবং পরিকল্পনার একটা বড় অংশ এখানে তৈরি করা হয়েছে। তাদের এই অভিযোগটা কতটা সত্য, তারা আসলে কি বলতে চাচ্ছে, এই তথ্য তুলে ধরতে গিয়ে তারা কার কার নামের প্রসঙ্গ নিয়ে আসলো, এই আলোচনাগুলো আমরা একটু করে বোঝার চেষ্টা করি যে ভারতীয় এই গণমাধ্যম শেখ হাসিনার সরকারের পতনের পেছনে প্রকৃত কারণ বের করে আনছে, নাকি তাদের বের করে আনা কারণগুলোর পেছনে কোনো ধোঁয়াশা থেকে যাচ্ছে। সেই আলোচনা করেই বোঝার চেষ্টা করবো এই ভিডিও। দেশ থেকে পালিয়ে যেতে দেখলাম, যারা দেশে ছিলেন শতাধিক এমপি মন্ত্রী তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, এরকমটাও আমরা দেখেছি। সেরকম মানে ঘটনা ঘটার পরে বহুদিন থেকেই আলোচনা চলছে যে এই সরকার কি পতন হয়েছে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, নাকি কোটা আন্দোলনটাকে সামনে জাস্ট একটা ব্যানার হিসেবে ব্যবহার করা হয়েছে, পেছনে অনেক বড় খেলা ছিল। সেক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের খেলাটা সব থেকে বেশি আলোচিত হয়েছে বিগত সময়ে। এবার নর্থ ইস্ট নিউজ যেটা বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে পার্ট অফ রেজিম চেঞ্জ প্ল্যান হেজড অ্যাট আমেরিকান ডিপ্লোম্যাটস ঢাকা রেসিডেন্স, অর্থাৎ মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে শাসন পরিবর্তনের পরিকল্পনার অংশ তৈরি করা হয়েছিল, এই দাবি তারা করছে। তারা বলছে এই গোপন বৈঠকগুলোতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে অনেকেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এই কথা তারা বলছে। এবং প্রফেসর ইউনূসের সঙ্গে ধারাবাহিকভাবে ঐতিহাসিকভাবে তার যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সম্পর্ক কেমন ছিল, ডক্টর আলী রিয়াজের সম্পর্ক কেমন ছিল, আদিলুর রহমানের অধিকার সেই এনজিও কিভাবে ভূমিকা রেখেছে, মার্কিনী একটা এনজিও এদেশে কিভাবে ভূমিকা রেখেছে, এই ব্যাপারগুলো তুলে এনেছে। আমরা মার্কিন এনজিওর ব্যাপারে দেখেছি যে সেই মানে বিখ্যাত মার্কিন এনজিওটা পরবর্তীতে বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে সেই এনজিও থেকে বাংলাদেশের মানে রাজনীতিকে প্রভাবিত করার জন্য বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করা হয়েছে। তারা তাদের বৈঠকে মানে এই রিপোর্টে বলছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের মার্কিন নেতৃত্বাধীন কোয়াডে অংশ নিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে 2023 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্যে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু এর ঢাকা সফর ক্রমশ ঘন ঘন হতে থাকে। ডোনাল্ড লু এই মানে মার্কিনী কর্তৃপক্ষের মাধ্যমে মানে মার্কিনী কর্তৃপক্ষের হয়ে একটা বড় প্রভাব বিস্তার করেছেন এবং এই পরিকল্পনার পেছনে তার একটা বড় হাত রয়েছে, সেই দাবি নর্থ ইস্ট নিউজ করছে। তারা অনেক বড় একটা রিপোর্ট করেছে, রিপোর্টের কিছু কিছু অংশ আপনাদেরকে জানাচ্ছি। তারা বলছে যে যদিও এই সফরগুলোতে নয়াদিল্লি, কাঠমান্ডু ও কলম্বো অন্তর্ভুক্ত ছিল, লু বিশেষভাবে ঢাকার উপরেই মনোনিবেশ করেছিলেন। 2023 সালে নেপালে একটি বাংলাদেশি মালিকানাধীন রিসোর্টে এবং ঢাকার মার্কিন কূটনৈতিক হেলেন লাভেজের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য একটি বেসামরিক সামরিক কৌশল উত্থাপন করা হয়েছিল। যদি ব্যর্থ হয় তাহলে আর একটা গণঅভ্যুত্থান হবে। এই সরকারের যিনি প্রধান আছেন জনাব তারেক রহমান, তিনি যেমন প্রস্তর যুগে চলে, আর যদি তিনি সফল হন তাহলে গণঅভ্যুত্থান হবে না, তিনি মুসলিনের মতো হবে, পাকিস্তানের নওয়াজ শরীফের মতো হবে, মানে একেবারে বিশ্ববিখ্যাত মানুষ হবেন। এই ধরনের মন্তব্য করছেন জনাব গোলাম মাওলা রনি। দেখেন, আমি যখন তার এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে পড়লাম, সোশ্যাল মিডিয়া বলতে পত্রিকাতে পড়লাম, পত্রিকার ভাষায়, পাশাপাশি তার বক্তব্যটি আমি শুনেছি, তিনি বলেছেন আমি শুনেছি। আজকে যে নিউজটা আমার সামনে চলে আসলো, সেই নিউজটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে পারি যে এই যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্ভাবনা তো কারো না কারোর জন্য থাকে। দেখেন, আপনার জন্য যদি দুর্বিষয় একটা সময় অপেক্ষা করে, কারো না কারোর জন্য সম্ভাবনা অপেক্ষা করে। বর্তমান যারা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছেন তারা তো ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছেন, এটা সেটা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, কিন্তু অন্তরালে এবং আমরা যে বাইরে থেকে বাহ্যিক দৃষ্টিতে যতটুকু দেখতে পাচ্ছি পরিবেশটা কিন্তু খুব একটা ভালো সেরকম না। বাংলাদেশটা যে কোন দিকে যাবে, বাংলাদেশ যে বাটপার ইউনূসের যে আদর্শটা প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপকভাবে কাজ করছে গত 18 মাসে, এবং দেশটাকে একটা কি বলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মুছে ফেলা, এই বিষয়গুলো তিনি যে একটা বীজ রোপণ করে গেছেন, সেই বীজটা কিন্তু এখন উর্বর জমিতে পড়ছে বলে আমার মনে হয় এবং অতি দ্রুত চারা গজাতে পারে। আজকের এই আলোচনা মূলত সেই বিষয়টা নিয়ে, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, আরেকটি গণঅভ্যুত্থান, আর সেইটা এই যে প্ল্যান, এই যে নাহিদ ইসলাম হাসনাতদের যে একটা প্ল্যান, সাজিশ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের প্ল্যান, এই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু সত্যিকার অর্থে সেই গাছটা মানে চারা, বীজ থেকে চারা, চারা থেকে গাছ
কাছ থেকে একেবারে বটবৃক্ষতে রূপান্তরিত হতে পারে, পরিশেষে উপড়ানো কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ কোনোদিনই বাইরের সংস্কৃতি মেনে নেয় না। যেমন ধরেন এত আধুনিক যুগে এসে সারা বিশ্বের খবর আমরা জানি, তারপরে কিন্তু বাঙালিরা বাঙালি সাজে সাজতে বেশি পছন্দ করে। সেই পান্তা ইলিশ, সেই আলু ভর্তা, এগুলোই তেল দিয়ে মুড়ি মাখে খাইতে কিন্তু পছন্দ করে। এগুলো হচ্ছে সংস্কৃতি, এগুলো বাংলাদেশের ঐতিহ্য, বাঙালিদের ঐতিহ্য। কাবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মানে এগুলো কি বলে যে ধানের খেতে কোনো রকম একটা পিচ বানিয়ে সেখানে খেলা শুরু করে দেওয়া বাঙালির দ্বারা সম্ভব, এই ভূখণ্ডের মানুষ দ্বারা সম্ভব। যাই হোক, দেখেন আমি আপনাদেরকে দুইটা নিউজ একটু আপনাদের মানে জানাবো। দুইটা নিউজ জানার পরে আপনারা যদি দুইটা নিউজের মধ্যে কোনো যোগসাজশ খুঁজে পান, কোনো একটা অপরের সাথে মানে হ্যাঁ ঠিক আছে তিনি এই কথা বলছেন আর এই যে নিউজটা এর সাথে হ্যাঁ সামঞ্জস্যতা আছে এবং এরকম হতে পারে, সেরকম যদি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। যেমন ধরেন জনাব মাওলা সাহেব তিনি বলছেন যে তারেক রহমান যদি ফেল করেন এখানে আরেকটি রেভলিউশন হবে, সেই রেভলিউশনের নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশেষ বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন রাজনীতিতে একটা বিবর্তন হয়ে গেছে, সেই বিবর্তনে যদি বিএনপি টিকে যায় তাহলে তারেক রহমান হবেন সিলভিও ও মুসোভেনি অথবা পাকিস্তানের নওয়াজ শরীফের মতো। আর যদি তিনি ব্যর্থ হন তাহলে ফেল করেন তিনি চলে যাবেন প্রস্তর যুগে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হয় তত বেশি রাজনীতি উর্বর হয়, ব্যবসা বাণিজ্য উর্বর হয়। হয়তো বা তার আলোচনাটি আপনার শুনতে থাকতে পারেন। এখন এই আলোচনার আপনার কাছে বিশ্বাসযোগ্য না হতে পারে, বিশ্বাসযোগ্য হতে পারে, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে তিনি একজন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক, সাবেক সংসদ সদস্য এবং তিনি রাজনৈতিক নেতা হিসাবে, কর্মী হিসাবে রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা পালন করছেন। সংসদে তিনি গিয়েছিলেন। অবশ্যই তিনি